ইউক্রেনের রাজধানী কিয়েভে রবিবার ভোরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই ভয়াবহ হামলায় একজন নিহত এবং নারী শিশু সহ 23 জন আহত হয়েছেন। রুশ হামলায় রাজধানীর কয়েকটি আবাসিক ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর হামলায় রাশিয়ার রাসায়নিক ও তেল ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। রবিবার স্থানীয় সময় রাত 1টার কিছু পর পুরো কিয়েভ শহর জুড়ে একের পর এক বিকট বিস্ফোরণ শুরু হয়। এক রাতেই অন্তত 40 দফা হামলা চালানো হয় শহরটিতে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় অনেক আবাসিক ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান। কিয়েভের মেয়র জানিয়েছেন, আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বিমান হামলা হয়। এতে প্রবেশপথে ধ্বংসস্তূপ জমে যাওয়ায় বেশ কয়েকজন মানুষ ভেতরে আটকা পড়েন। এছাড়া শহরের সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন, শেফচেস্কোর একটি বিজনেস সেন্টারের আশ্রয় কেন্দ্রেও আরও কিছু মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এর ঠিক আগে ইউক্রেনীয় বিমান বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে সতর্কবার্তা জারি করে জানিয়েছিল যে রাশিয়া এই হামলায় তাদের অত্যাধুনিক ওরেপনিক ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। তবে এই হামলায় ওরেপনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে দাবি করেছিলেন, শব্দের চেয়ে 10 গুণেরও বেশি গতিসম্পন্ন এই ওরেপনিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা বা মাঝ আকাশে ধ্বংস করা অসম্ভব। গত শুক্রবার রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের পূর্ব লুহান্স্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটে। মস্কোর দাবি ছিল ইউক্রেন এই হামলা চালিয়েছে। এর প্রতিশোধ হিসেবে রুশ সামরিক বাহিনীকে পাল্টা হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন পুতিন। যদিও ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের লক্ষ্য কোনো ছাত্রাবাস ছিল না, বরং তারা রাশিয়ার একটি ড্রোন কমান্ড ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এই ঘটনার জের ধরেই রবিবার কিয়েভে এই ভয়াবহ হামলা চালালো মস্কো। সৃষ্টি ঘটক, ৭১। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলা চালিয়েছে এক ব্যক্তি। পরে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে বন্দুকধারীর গোলাগুলির এক পর্যায়ে ওই বন্দুকধারী নিহত হয়েছেন। গুলি বিনিময়ের সময় একজন পথচারীও আহত হয়, তবে তার অবস্থা কেমন তা জানা যায়নি। হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা চৌকিতে ওই বন্দুকধারী গুলি ছোড়ে। বিবৃতিতে বলা হয়, সিক্রেট সার্ভিসের পুলিশ কর্মকর্তারা পাল্টা গুলি ছোড়ে। বন্দুকধারী গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পেনসিলভেনিয়া অ্যাভিনিউ এবং 17th স্ট্রিট নর্থ ওয়েস্টের মোড়ের কাছে এই ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, এক ব্যক্তি গুলি ছুটছেন এমন খবর পায় সিক্রেট সার্ভিস। এরপর তাদের কর্মকর্তারা সেখানে গেলে এই গোলাগুলি হয়। হোয়াইট হাউসের কাছে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান সাংবাদিকেরা। এরপরেই সেখানে লকডাউন জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা। এই ঘটনায় তদন্ত করার কথা জানিয়েছে সিক্রেট সার্ভিস। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। শনিবার রাজধানী মাদ্রিদে জড়ো হয়ে বিক্ষোভকালে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন পুলিশ আহত হন। মার্চ ফর ডিগনিটি নামে এই বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবনের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ হয়। স্পেনের রাজনৈতিক অঙ্গনে এই উত্তেজনা শুরু গত মঙ্গলবার থেকে। সাবেক মন্ত্রী হোসে লুইস রদ্রিগেজের বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটানো, অর্থ পাচার চক্র পরিচালনার অভিযোগে তদন্ত শুরুর নির্দেশ দেয় দেশটির একটি আদালত। তিনি প্রধানমন্ত্রী সানচেজের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত। এরপর থেকেই বর্তমান সরকারের ওপর নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, চুক্তির ব্যাপারে অল্প সময়ের মধ্যে ঘোষণা দেওয়া হবে। সম্ভাব্য এই চুক্তির আওতায় খুলে দেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, শিথিল হতে পারে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞাও। যদিও এই বিষয়ে এখনো কিছুই জানায়নি ইরান। অরিসুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই নতুন কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি এখন প্রায় শেষ পর্যায়ে। চূড়ান্ত আলোচনা শেষে খুব শিগগিরই এই ঘোষণা আসতে পারে বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, সম্ভাব্য এই চুক্তির আওতায় আবারও উন্মুক্ত করে দেওয়া হবে হরমুজ প্রণালী। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, চুক্তির অংশ হিসেবে ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে পারে। তবে এ বিষয়ে এখনো কিছু জানায়নি ইরান।
এদিকে খুব শিগগিরই ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী দফার বৈঠক আয়োজনের আশা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দেশটির সেনাপ্রধান আসিম মনির ইরান সফরের পর কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে বলেও জানিয়েছে ইসলামাবাদ। তবে পরিস্থিতিকে ভিন্নভাবে দেখছেন ইসরায়েলের সাবেক নিরাপত্তা প্রধান জিওরা আইল্যান্ড। তার দাবি, সাম্প্রতিক সংঘাতে কৌশলগতভাবে জয়ী হয়েছে ইরানি। বিশ্লেষকদের মতে যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। হরমুজ প্রণালী, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য সবকিছু মিলিয়ে সামনে আরও জটিল সমীকরণ অপেক্ষা করছে। অরিসুল ইসলাম, ৭১। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানের ৩ মাস হতে যাচ্ছে। এই যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক কৌশলগত সাফল্যের দাবি করলেও এখন প্রশ্ন উঠছে আসলে কতটুকু সফল তিনি। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প কিছু সফলতা পেলেও হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব এবং পারমাণবিক ইস্যুতে তেহরানের অনড় অবস্থা ট্রাম্পের বিজয়ের দাবিকে দুর্বল করে দিচ্ছে। অরিসুল ইসলামের আরও একটি রিপোর্ট। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যৌথ অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন খুব অল্প সময়ের মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে তেহরানকে আলোচনা টেবিলে বসতে বাধ্য করবেন তিনি। কিন্তু যুদ্ধের ৩ মাস হতে চলেও পরিস্থিতি দিচ্ছে ভিন্ন তথ্য। ইরানের কৌশলগত অবস্থান, বিশেষ করে হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ এখনও বহাল রয়েছে। পরমাণু ইস্যুতেও নিজেদের অবস্থান থেকে অনড় তারা। আলোচনার জন্য বারবার চেষ্টা চালালেও শর্ত মনমতো না হওয়ায় সেখানেও সুবিধা করতে পারছে না যুক্তরাষ্ট্র। তাই যুদ্ধের ৩ মাসে প্রশ্ন উঠছে, ট্রাম্প যুদ্ধে জেতার দাবি করলেও তা কি আসলেই সম্ভব হয়েছে? বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র হয়তো সামরিকভাবে কিছু সাফল্য পেয়েছে, কিন্তু এখনও তাদের রাজনৈতিক বিজয় হয়নি। তারা বলছেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সফলতার দাবিটি এখন দীর্ঘমেয়াদী কৌশলগত সংকটে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। নিজ দেশেও সংকটে ট্রাম্প। যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধি, কমে যাওয়া জনপ্রিয়তা এবং সামনে মধ্যবর্তী নির্বাচন, সব মিলিয়েই ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। নিজ পার্টির কাছেও জনপ্রিয়তা হারাতে বসেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন এখন ট্রাম্পের সামনে দুটি পথ খোলা। একটি হলো সমঝোতার মাধ্যমে পরিস্থিতি থেকে বেরিয়ে আসা, অন্যটি আরও বড় সামরিক পদক্ষেপ নেওয়া। তবে যে কোনো সিদ্ধান্তই মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। অরিসুল ইসলাম, ৭১। ৪ দিনের সরকারি সফরে চীন গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার দেশটির হাংঝৌ জিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান ঝেইজিয়াং প্রদেশের ভাইস গভর্নর জু ওয়েংগুং। হাংঝৌতে কমিউনিস্ট পার্টি অফ চায়নার ঝেইজিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাওয়ের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বৈঠকের পর দুটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে চীনের ঝেইজিয়াং প্রদেশ ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে সিস্টার প্রভিন্স সম্পর্ক স্থাপনে একটি সমঝোতা স্মারক রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হল বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো। এবছর হজে ইন্দোনেশীয় হাজিদের কোরবানির পশুর মাংস যাবে নিপীড়িত ফিলিস্তিনিদের কাছে। ইন্দোনেশিয়ার হজ ও উমরা মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাহনিল আনজার সিমান জুনাতাক এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন হজের সময় কোরবানি করা পশুর মাংস ফিলিস্তিনিদের কাছে পৌঁছে দিতে সৌদি সরকারের সঙ্গে চুক্তি হয়েছে ইন্দোনেশিয়ার। হজের মাংসের ব্যবস্থাপনার দায়িত্বে আছে সৌদির আদাহি প্রজেক্ট। তাদের কাছেও এই ব্যাপারে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন ইন্দোনেশীয় মন্ত্রী। প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর নির্দেশে ব্যবস্থা করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার ১,২৬,৮৩২ জন মুসল্লি তাদের কোরবানির পশুর অর্থ পরিশোধ করেছেন। ভারতের উত্তরাঞ্চলের উত্তরাখণ্ডের তেহরি গারওয়াল জেলায় বনাঞ্চলে আগুন লেগেছে। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছে আশেপাশের এলাকায়। বনের কয়েক হেক্টর এলাকা জুড়ে এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে। হুমকিতে পড়েছে বনের পাশে থাকা আবাসিক এলাকাগুলো। বাড়িঘর ছেড়ে যাবার প্রস্তুতি নিতে শুরু করেছেন এলাকাবাসী। বন বিভাগ জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। একই সাথে চলছে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজও। অতিরিক্ত তাপমাত্রার কারণে কয়েক বছর ধরে দাবানলের কবলে পড়ছে ভারত। মূলত মার্চ মাসের মধ্যভাগ থেকে শুরু করে জুন মাস পর্যন্ত এই অবস্থা চলে। তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে তৃণমূল ভবন খালি করার নির্দেশ দিয়েছে ভবনটির মালিক। কলকাতার এপি ক্যানাল সাউথ রোডের এই ভবনটি আগামী 2 মাসের মধ্যে খালি করার আলটিমেটাম দিয়েছে বাড়িটির মালিক।
2022 সালে তপসিয়ার পুরনো দলীয় সদর দপ্তর সংস্কারের জন্য সেখান থেকে সরিয়ে এই ভবনে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয় আনা হয়েছিল। প্রথমে 2 বছরের জন্য ভাড়ার চুক্তি হলেও পরে তা আরও 2 বছর বাড়ানো হয়। সম্প্রতি সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বাড়ি ফিরিয়ে দিতে বলা হয়েছে। মালিক মনতোষ সাহা জানান, ভোটের ফল ঘোষণার পর থেকেই তার বাড়িতে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই তিনি তার রাজনৈতিক কার্যালয় রাখতে রাজি নন। তার দাবি, ভবন খালি করে দেওয়ার বিষয়ে মৌখিক আশ্বাসও দিয়েছে তৃণমূল, পাশাপাশি বকেয়া ভাড়াও পেয়েছেন বলে জানান তিনি। 2 সপ্তাহ জুড়ে তারকাদের ঝলক, বিশ্ব সিনেমার সেরা নির্মাতাদের মিলন মেলা আর আলোচিত সব চলচ্চিত্র প্রদর্শনের পর পর্দা নামলো এবছরের কান চলচ্চিত্র উৎসবের। ফ্রান্সের কান শহরে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের ঘোষণা করা হয়েছে বছরের সেরা চলচ্চিত্র ও শিল্পীদের নাম। এবার পাম ডিওর জিতেছে ক্রিশ্চিয়ান মুঙ্গিওর ফিওর্ড। পাশাপাশি বিভিন্ন বিভাগে সম্মাননা পেয়েছেন বিশ্বের খ্যাতিমান নির্মাতা ও অভিনয় শিল্পীরা। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্শিরা হোসেন। সেখানে চলে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের যাচাই বাছাই। বর্ণাঢ্য আয়োজন শেষে পর্দা নামল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের। জাঁকজমকপূর্ণ সমাপনীতে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, অভিনয় শিল্পী, প্রযোজক ও সমালোচকেরা। আয়োজন জুড়ে ছিল আবেগ, প্রত্যাশা আর উদযাপনের আবহ। এবারের আসরের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল পাম ডিওর বিজয়ীর নাম ঘোষণা। Christian Mungios Fiord. সর্বোচ্চ সম্মাননা জিতেছেন রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুঙ্গিও পরিচালিত চলচ্চিত্র ফিওর্ড। আধুনিক সমাজের সংকট, ভণ্ডামি ও সহনশীলতার প্রশ্নকে রাজনৈতিক রূপকে তুলে ধরায় চলচ্চিত্রটি বিশেষ প্রশংসা কুড়িয়েছে। আমার মনে হয় এখন সমাজ অনেক বিভক্ত হয়ে গেছে। সবাই খুব বেশি কঠিনভাবে চিন্তা করে। এই সিনেমাটি সেই মানসিকতার বিরুদ্ধে। এটা মানুষকে একে অপরকে সহ্য করা, আপন করে নেওয়া আর একে অপরের অনুভূতি বোঝার কথা বলে। আমরা এসব ভালো ভালো কথা অনেক বলি, কিন্তু বাস্তবে এগুলো আরো বেশি মেনে চলা দরকার। এছাড়া গ্রা প্রি জুরি পুরস্কার, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও অভিনেত্রী সহ বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিচারকদের মতে এবারের চলচ্চিত্রগুলোতে যুদ্ধ, অভিবাসন, পরিচয় সংকট, জলবায়ু পরিবর্তন এবং ব্যক্তিগত স্বাধীনতার মতো সমসাময়িক বিষয় গভীরভাবে উঠে এসেছে। এদিকে কানের লাল গালিচায় এবারও ছিল বিশ্ব ফ্যাশনের ঝলক। বিশেষ করে ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দেওয়ান মুবাশ্শিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।